সেনাবাহিনীর অভ্যন্তরে কি হচ্ছে তা নিয়ে নানা রকমের খবর আসছে। পাকিস্তানি আইএসআই সেনাবাহিনীর বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছে তখন রীতিমতো বোমা ফাটানোর মতো মন্তব্য করলেন ভারতীয় সেনাপ্রধান। ভারতের সেনাবাহিনী এবার বাংলাদেশের সেনাবাহিনী ও ডক্টর ইউনূসকে নিয়ে কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন। এদিকে আরো জানা যায়, বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের চলতেছে দ্বন্দ্ব। আরো জানা যায়, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নাকি হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এইবার এই সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কি হয়েছে ডক্টর ইউনূসের, এবং সেই সাথে ভারতের সেনাপ্রধান বাংলাদেশকে কি হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন তা নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতেছে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে কি হচ্ছে সেটা নিয়ে নানা রকমের গুঞ্জন চলছে, নানা রকমের কথাবার্তা চলছে। এর আগে আমরা 2-3 দিন আগেই দেখলাম সেনাপ্রধান দেশে ফিরেছেন, আফ্রিকা সফর থেকে দেশে ফিরেছেন এবং সেখানে সিআইএ এবং ভারতীয় রয়ের সঙ্গে তার কথা হয়েছে এমন খবর ভারতীয় গণমাধ্যমে বিভিন্নভাবে বলা হচ্ছে। সেটার সত্যতা যাচাই করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে সেনাপ্রধান যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁ বিমান ঘাঁটিতে ল্যান্ড করেছেন, এই ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি গবেষণা চলছে। পাকিস্তানি আইএসআই এর কথা আসছে এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও ভারতীয় সেনাপ্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে পাকিস্তানি আইএসআই বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। কোনো বিপদগামী সেনা সদস্যকে বিপথে নেয়ার চেষ্টা, সেনাবাহিনী প্রধান সম্পর্কে তার বিরুদ্ধে নেয়ার চেষ্টা, এরকম চেষ্টা পাকিস্তানে আইএসআই থেকে করা হচ্ছে। পাকিস্তান প্রসঙ্গ যখন আসে এবং পাকিস্তান প্রসঙ্গে যখন ভারতীয় সেনাপ্রধান পর্যন্ত বলেন, তখন একটা বিষয় লক্ষ্য করাই যায়, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আসা, সেই জাহাজে কি আসলো সেটা নিয়ে বিতর্ক তৈরি হওয়া, পাকিস্তানি শিল্পীরা একের পর এক বাংলাদেশে এসে কোটি কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনা, সেগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় ঘটছে, যেটা আমরা বিপিএলে দেখেছি। এই ঘটনাগুলো কিন্তু একটা মিল খুঁজে পাওয়ার ব্যাপার থাকে। বিভিন্ন ঘটনা যখন যেই ঘটনাগুলো এখন আলোচিত হচ্ছে, সেই ঘটনার সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে অনেক বেশি ভালো হয়ে যাওয়া, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেনাবাহিনীর অভ্যন্তরে কি হচ্ছে সেই ব্যাপারগুলো যখন আমাদেরকে ভাবাচ্ছে, তখন শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান, চৌকস সেনাবাহিনী প্রধান, তিনি খুবই সুকৌশলে যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল সেই ষড়যন্ত্রগুলো রুখে দিয়েছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তানি আইএসআইয়ের, সেই ষড়যন্ত্রগুলো তিনি রুখে দিতে সক্ষম হয়েছেন, যেটা কিনা খুবই বিব্রতকর অবস্থায় ফেলতে পারে ডক্টর ইউনূস সরকারকে। আর ডক্টর ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক নিয়েও টেনশনে ওইদিকে ভারত, সেই কথাও শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধান তিনি বললেন যেটা, সেই কথাটা যদি আমলে নেওয়া যায় তাহলে বেশ উদ্বেগের কথা। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি বলেছেন, বাংলাদেশের নতুন সরকার থাকাকালীন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়াটা
প্রায় অসম্ভব, স্বাভাবিক হওয়াটা দুঃসাধ্য, এমন মন্তব্য করেছেন। নতুন সরকার থাকাকালীন এই সম্পর্ক স্বাভাবিক হবে না এবং তিনি গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক স্বাভাবিক না হওয়ার কথাই উল্লেখ করেছেন এক অর্থে। যখন ভারত বাংলাদেশ সরকারের সম্পর্কের কথা বলছেন যে স্বাভাবিক হওয়া সম্ভব নয়, তখন আবার তিনি বলছেন যে সরকারের সম্পর্ক ঠিক না থাকলেও, স্বাভাবিক না থাকলেও, স্বাভাবিক হওয়া সম্ভব না হলেও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক খুবই দৃঢ় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত ব্রিফিং, মিটিং, নোট চালাচালি এগুলো হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খুবই জোরদার রয়েছে। এখানেই সবথেকে বড় প্রশ্ন, সরকারের সঙ্গে যখন, ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক যখন প্রশ্নবিদ্ধ, ঠিক তখন ভারতীয় সেনাবাহিনী বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনো বিভেদ নেই, সম্পর্ক জোরদার রয়েছে, সম্পর্ক দৃঢ় রয়েছে। সেটা নিয়েই নানা রকমের প্রশ্ন উঠতেই পারে। তাহলে সেনাবাহিনী টু সেনাবাহিনী কি সমাধান হবে কি না, সেই প্রশ্ন সামনে এসে যায়। যখন সরকার সম্পর্ক রাখতে ব্যর্থ হচ্ছে, তখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে পেরেছে, দৃঢ় রাখতে পেরেছে, এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার হতেই পারে। ভারতীয় সেনাপ্রধান তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত, ৮০% অঞ্চল জুড়ে, বাংলাদেশের ৮০% অঞ্চলই হচ্ছে ভারতীয় সীমান্ত। যেখানে এত বড় সীমান্ত দুই দেশের, সেখানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি। সেই ক্ষেত্রে রাজনৈতিক সরকারও জরুরি বলে তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি হিসেবে পাকিস্তানকে আখ্যায়িত করেছেন। বলেছেন সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, তবে সন্ত্রাসবাদ এই অঞ্চলে বাড়বে। অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ বাড়ার যে ব্যাপার, এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে সন্ত্রাসবাদ বাড়ছে, সেটাকে তিনি পাকিস্তানি কূটকৌশল হিসেবে দেখছেন। পাকিস্তানি আইএসআইয়ের নানা কূটকৌশল চলছে। আইএসআইয়ের এই কূটকৌশলকে বাংলাদেশের সেনাবাহিনী রুখে দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। যখন সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নানাভাবে দৃঢ় মনে হচ্ছে, যখন মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন, মৃত্যুদিন পালন হচ্ছে বাংলাদেশে বীর দর্পে, সেখানে সরকার কোনো বাধা দিচ্ছে না, পাকিস্তানি শিল্পীরা একের পর এক বাংলাদেশে এসে কনসার্ট করছে এবং সরকারি টাকা নিয়ে যাচ্ছে, সেখানে সরকার সহায়তা করছে, তখন সেনাবাহিনী পাকিস্তানি আইএসআইয়ের ষড়যন্ত্র যদি সত্যি সত্যিই রুখে দিতে পারে, সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই গর্বের ব্যাপার হতেই পারে। যখন বাংলাদেশে নানা রকমের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে, সেনাবাহিনী তখন দুর্দান্ত অ্যাকশানে নেমেছে। আমরা দুদিন হলে দেখছি সেনাবাহিনী প্রচণ্ড অ্যাকশানে রয়েছে, দেশে ধর্ষণকাণ্ড বাড়ছে। এবং আজকে সরকার দেখলাম যে প্রেস ব্রিফিং করলো, সরকারের 3 উপদেষ্টা মিলে, আইন, তথ্য এবং স্বরাষ্ট্র 3 উপদেষ্টা মিলে প্রেস ব্রিফিং করলেন। সেখানে সরকারের নানা কর্মকাণ্ডের কথা বললেন, নানা উদ্যোগের কথা বললেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর এটা নির্লজ্জতা, এমনটাও অনেকে বলার চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো চেষ্টা করছেন, চেষ্টা করেও পারছেন না। পুরো সরকারই তখন ব্যর্থতার রসাতলে গিয়ে ঠেকছে। সাম্প্রতিক সময়ে মাগুরাতে আসিয়া ধর্ষণকাণ্ড সব থেকে আলোড়ন তৈরি করেছে। গত রাতেও, মধ্যরাতে আমরা দেখেছি ঢাকার রাজপথে মিছিল, মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হতে দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত যারা, মিছিল যারা করেছে, তাদের নিয়েও আবার সমালোচনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা লিড দিয়েছিল, তারাই মূলত এই মিছিল করেছে। সেই মিছিল থেকে শুধুমাত্র বলা হয়েছে তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া, এই বাংলাদেশে ধর্ষণ চলবে না, এরকম মিছিল হয়েছে। কিন্তু বাংলাদেশের সরকারের বিপক্ষে
একটি শব্দ উচ্চারণ করা হয়নি যখন সরকার প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে। এই আসিয়া ঘটনার পরে সরকার নতুন নতুন আইন করতে যাচ্ছে এমন কথা সরকারের আইন উপদেষ্টা বললেন, এবং আইন উপদেষ্টা বললেন যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এরকমটা যেন না হয়। সরকার কি চেষ্টা করছে তার উদাহরণ আমরা অবশ্য দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইপটিজিং করা অপরাধে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির একজন কর্মচারী তাকে রীতিমতো হিরো বানানো হয়েছে ধর্মের দোহাই দিয়ে। তৌহিদি জনতার নামে কিছু জঙ্গি গোষ্ঠী এসে থানা ঘেরাও করে তাকে মুক্ত করেছে, গলায় মালা দিয়েছে, হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়েছে। এই কর্মকাণ্ড কিন্তু সরকার ঠেকাতে পারেনি। সরকার যখন ইপটিজিং ঠেকাতে পারছে না প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এবং ইপটিজারকে শাস্তি দিতে পারছে না, তাকে চাকরিচ্যুত করার পরিবর্তে তাকে গ্রন্থাগার থেকে ছুটিতে পাঠানো হয়েছে, হাস্যকর এই কর্মকাণ্ড চলছে, তখন সরকার আদৌ আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা একের পর এক গতকালকেই আমরা অন্তত 10টা ধর্ষণের খবর দেখেছি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো সরকার ঠেকাতে কিভাবে পারবে? সেখানে আবার নতুন আইন করছে, এবং আইনের মধ্যে ভয়াবহ আইন সেটা হচ্ছে যে ধর্ষণ মামলা হলেই সেটা কোনোভাবেই জামিন দেয়া হবে না। এর আগে নির্দিষ্ট সময়ে বিচার না হলে জামিনের অধিকার ছিল, এবার তারা যাচ্ছে যে কোনোভাবেই আজীবন বিচার যদি না হয় তাও তাকে জামিন দেওয়া হবে না। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে অনেক নিরপরাধী অযথাই জেল খাটবে, এমন ঘটনা ঘটতে পারে বলেও অনেকে বলছেন। কারণ হচ্ছে আইনের থিওরিতে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 100 অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তবুও যেন একজন নিরপরাধ শাস্তি না পায়। আপনি সত্যিকারের অপরাধীকে শাস্তি দেবেন এটাই স্বাভাবিক, কিন্তু সত্যিকারের অপরাধীকে শাস্তি দেওয়ার নামে আইন করতে গিয়ে নিরপরাধীরা যেন শাস্তি না পায়। এই কথা কেন বলছি? আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি, 5 আগস্টের পরেও দেখেছি রাজনৈতিকভাবে মিথ্যা মামলার ছড়াছড়ি, একের পর এক মিথ্যা মামলা। আওয়ামী লীগ আমলে বিএনপির লোকজনকে নাজেহাল করা হয়েছে নানা রকমের রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে। 5 আগস্টের পরে আওয়ামী লীগের লোকজনের নামে নানা রকমের মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করা হচ্ছে। এই যে মিথ্যে মামলা, ধর্ষণ মামলাও মিথ্যে মামলা হতে পারে। সেই ক্ষেত্রে মিথ্যে মামলায় যদি একজনকে ফাঁসানো হয়, তার যদি জামিন পাওয়ারও অধিকার না থাকে, বছরের পর বছর যদি তার বিচার কার্য চলতে থাকে, অপরাধী প্রমাণ হওয়ার আগে যদি তার জেল খাটা হয়ে যায় 5 বছর, তাহলে সেটা খুবই খারাপ দৃষ্টান্ত হবে। সব মিলিয়ে সরকার আসলে ইনডিসিশনে ভুগছে। সরকারের এই ইনডিসিশনে ভোগার একমাত্র কারণ হচ্ছে ব্যর্থতা। সেই ক্ষেত্রে আমাদের একমাত্র ভরসার জায়গা হতে পারে সেনাবাহিনী। সেনাবাহিনী যেভাবে অ্যাকশানে নেমেছে গত 2 দিনে, এর আগে থেকেই যদি অ্যাকশানে সেনাবাহিনী নামতো তাহলে অবস্থার এতটা অবনতি হতে পারতো না বলেও অনেকে মনে করেন। সেই ক্ষেত্রে সেনাপ্রধান হয়তো গুরুত্ব দেননি। সেনাপ্রধানের তেজগাঁও বিমান ঘাঁটিতে ল্যান্ড করার পেছনের যে ঘটনা, সেই ঘটনাগুলো প্রকাশ্যে আলোচনা করাটা খুব মুশকিল। জানা থাকলেও আপনারা যারা যারা জানেন তারা অনুমান করে নিতে পারেন। সেই ঘটনার পরে হয়তো সেনাপ্রধান উপলব্ধি করতে পেরেছেন যে তাকে নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র দেশকে নিয়ে ষড়যন্ত্রের দিকে চলে যাবে। সুতরাং এই ষড়যন্ত্রগুলো রুখে দিতে তাকে এবং তার বাহিনীকে অ্যাকশানে নামতে হবে। সেই অ্যাকশান আমরা এখন দেখছি, অ্যাকশানটা আরও জোরদার হোক, সেটাই আমাদের কাম্য। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আইএসআইয়ের যে ষড়যন্ত্র সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীর অভ্যন্তরে বিভেদ তৈরি করার যে ষড়যন্ত্র শোনা যাচ্ছে, সেই ষড়যন্ত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠেকিয়ে দিতে পেরেছেন, রুখে দিতে পেরেছেন, এটাকে আপনি পজিটিভ দৃষ্টিতে ভাবছেন নাকি অন্যভাবে ভাবছেন? আপনার জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে গিয়ে বিএনপি নেতারা জনগণের পক্ষ থেকে নানান ধোলাই খাচ্ছে। এদের যদি লজ্জা শরম থাকতো তাহলে এগুলো একটু সংযত কথাবার্তা বলতো, কিন্তু লজ্জা শরম নেই। কিন্তু জনগণ কিন্তু তাদের ছাড়ছে না।
সময়োপযোগী সময়োচিত কঠিন জবাব দিয়ে দিচ্ছে। আমরা বিএনপির মুফাসসিরে কুরআন হারুন পাপিয়া দম্পতি হাসিনার প্লটকর তাদেরকে দেখেছি আলেম ওলামাদের বিরুদ্ধে কি বিদ্বেষ। বিএনপি নেতা ফজলুর রহমানকে দেখেছি কি বিদ্বেষ। হারুন মিজানুর রহমান আজহারের এক ওয়াজের বিরুদ্ধে কত প্রচারণা চালালো, অথচ দিন শেষে দেখা গেল মিজানুর রহমান আজহারের ওয়াজে হারুনের পরিবারের লোকজন থেকে সবাই, অবশ্য হারুনের এক পান্ডা অস্ত্র নিয়ে গিয়েছিল, ধরা পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে সব মানুষ আজহারের ওয়াজে গিয়েছে, হারুনের কথায় কেউ বিরত থাকেন। এত বড় মাঠ, এত বড় ওয়াজ বাংলাদেশে আর হয়নি যেটা হারুনের এলাকায় হয়েছে। মানে বিএনপি নেতাদের এই কথায় কেউ কান দেয় না, জনগণের সাড়া পান না, বরং জনগণ তাদেরকে জবাব দেয়। তো এরকম এক কথা বলেছেন, বিএনপিরা কি নেতা, কি টিপু, এ আবার কোন নেতা, কোথা থেকে এসেছে কে জানে, গত 15 বছরে তো নাম শুনিনি। ইসলামের নামে একটি দল আছে যারা এদেশকে ধারণ করে না, বিএনপি নেতা টিপু। কি কাজী রহনুকুল ইসলাম টিপু নাকি, কোথা থেকে এসেছে কে জানে, এ আবার বিএনপির কেন্দ্রীয় নেতা। এখন এটা তো সবাই বুঝেন, ইসলামের নামে একটি দল আছে, সেই দলটি নাম বলেননি, সেই দলটি যে জামাত ইসলামীকে মিন করেছেন এটা স্পষ্ট। এর মানে জামাত ইসলামী এদেশকে ধারণ করে না। তাহলে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী। এটা একদম আওয়ামী শাহবাগী গালি জামাতের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে সমালোচনা তো আমরাও করি ভাই, জামাতের আমিরকে ধুয়ে দিই মাঝে মাঝে আমরা, জামাতের সেন্ট্রাল লিডারশিপকে কঠিন সমালোচনা করি। কিন্তু এইটা কি যে দেশকে ধারণ করে না, মানে একটু ভদ্র ভাষায় আপনি শাহবাগী গালি দিলেন। বিষয়টা আমরা সিরিয়াস নিচ্ছি এই কারণে যে একজন বিএনপি হিসাবে কিছুতেই যদি সে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে থাকে, তাহলে জামাত ইসলামীকে দেশ বিরোধী বলতে পারে না, এই শাহবাগী আওয়ামী গালি দিতে পারে না। তাহলে সে জামাত নয়, সে বিএনপি নয়, সে ওই ফজলুর রহমান টাইপের যে আওয়ামী লীগ ঘুরে বিএনপিতে এসেছে। আচ্ছা, দেশকে ধারণ করে না, তাহলে এটাকে জিয়াউর রহমান, খালেদা জিয়া বোঝেন নাই? তারা তাহলে জামাতের সাথে এত প্রেম করেছিলেন কেন? এর জবাব এই টিপু নাকি এ দিতে পারবে কোনোদিন? কখনোই দিতে পারবে না। এগুলো কি বলছেন দেখেন, এই কথা বলেছেন, কিন্তু জনগণ কি জবাব দিয়েছে? জনগণ বলছে আবারও, মানে ওই আওয়ামী লীগের মতো শুরু করেছেন। দেখেন আরেকটা জবাব একজন ব্যক্তির, যে দল পবিত্র রমজান মাসে ইফতার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, তারা নাকি আবার দেশের জনগণের সেবা করবে, আর তারা দেশকে ধারণ করে। বিএনপির কাছে রমজান, ইফতার, ঈদ কিচ্ছু নিরাপদ না, বিএনপির নেতাকর্মীরা বিএনপির কাছে নিরাপদ না। আচ্ছা, বিএনপি যদি বিএনপি নেতাকর্মীদের হত্যা করে, কে ফেরাবে? উদ্বেগজনক বিষয়। তারা লজ্জায় পাকিস্তান জিন্দাবাদ কইতে পারে না, তাই ইনকিলাব জিন্দাবাদ বলে একজন পাওয়া গেছে। আমি বিএনপি নেতাদের নানান বক্তব্য নিয়ে যখন আলোচনা করি, তখন বিভিন্ন জায়গায় জনগণের মন্তব্য দেখি, সেখানে বিএনপির পক্ষে কোনো মন্তব্য পাই না, কিন্তু একটা মন্তব্য পেয়েছি, তাও আবার অপ্রাসঙ্গিক অনেকটা। আরেকজন লিখেছেন, তাহলে সে দলের সাথে 20 বছর জোট করেছেন কেন? যে দল দেশকে ধারণ করে না, ইসলামের নামে একটি দল, তাদের সাথে 20 বছর জোট করেছেন কেন? এই প্রশ্নটাই তো ধরা করেছে। এই প্রশ্নটা উত্তর এই যে নেতা দিয়েছে, আমি একে চিনি না, বা এই নেতা আপনারা কেউই চিনেন না, বইফোন নেতা নাকি, এর বাপ কবর থেকে উঠে দিতে পারবে? 20 বছর জোট করেছিলেন কেন জামাত ইসলামী যদি দেশকে ধারণ না করেন? আরেকজন মন্তব্য করছে, এদেশের ক্ষমতার জন্য পাগল, এই সম্পদ লুটের জন্য পাগল, এই দেশের সাধারণ মানুষ নিশ্চিহ্ন করার জন্য পাগল। উনি বিএনপিকে বলছে, দালালি ছাড়েন। তো দর্শক কি বলছে আমরা একটু ডিটেলস দেখি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন নেতাকে একটু চেনেন, মানে এগুলো বলে একটু আলোচনায় আসতে চায়, পরিচিতি, এমনিতে তো কেউ চেনে না, তা আমরা একটু নাম টাম বললে একটু চিনবে মানুষ। যাক, এই উসিলা একটু চিনলেন আপনারা, এরকম একজন নেতা আছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী
কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও আবার সহসভাপতি, এগুলো নিয়ে ট্রল হয় বাংলাদেশে, পোস্টটাও আবার সেই সহ সম্পাদক কাজী রৌনকুল ইসলাম টিপু। ইসলামের নামে একটি দল, তিনি বলেছেন ইসলামের নামে একটি দল সামনে আছে যারা এদেশকে ধারণ করে না, যারা অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে। অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে মানে কি? পাকিস্তানকে ধারণ করে। আচ্ছা, এই নেতা এই যে ফালতু অপদার্থ, তার প্রমাণ আপনারা সবাই বোঝেন যে বাংলাদেশে এমন কেউ কি আছে আসলে পাকিস্তানকে ধারণ করে, বা পাকিস্তানকে কি ধারণ করা যায়? বাংলাদেশকে কি পাকিস্তান বানানো সম্ভব? না পাকিস্তান থেকে কোনো হেল্প নেওয়া সম্ভব? কিচ্ছু না। বাংলাদেশের রাজনীতি করলে ভারতকে ধারণ করা সম্ভব, এমনকি চীন আমেরিকাকে ধারণ করা সম্ভব, কিন্তু পাকিস্তানকে ধারণ করে কে? কিন্তু এই মিন করেছেন যে অন্য একটি দেশকে ধারণ করে। তো এটা যে আওয়ামী ভূত আছে এই কথিত এই সহ সম্পাদকের উপর স্পষ্ট বোঝা যায়। তাদের রাজনৈতিক চিন্তা সেই রাষ্ট্রের। পাকিস্তানের রাজনৈতিক চিন্তা আবার কি? পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চিন্তা বাংলাদেশের সাথে মৌলিক পার্থক্য কোথায়? বুঝে, পাকিস্তানের সিস্টেম বুঝে? যদি জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের পলিটিক্যাল স্ট্রাকচার কি, বলতে পারবে? পড়াশোনা আছে, সহ সম্পাদক তো হয়েছে, কিন্তু কি পড়াশোনা করেছে কে জানে? এই মূর্খ শাহবাগীদের মতো কথা বলছে। ওই বিএনপির একটা প্রোগ্রাম বলেছে, রৌনকুল ইসলাম টিপু বলেন ইসলামের নামে একটি দল বিভিন্নভাবে ধর্মের কথা বলে আমাদের লোকজনকে, আমাদের মা বোনকে তাদের দলীয় ধর্মীয় আদর্শে শেখানোর চেষ্টা করছে, ধর্ম শেখানোর চেষ্টা করছে, একামতে দিন শেখানোর চেষ্টা করছে। যেটা বোঝার মতো জ্ঞান আপনার মতো অর্ধশিক্ষিত নেতার নেই। আমি জানি না যে কি পড়াশোনা করেছে, তার রেজাল্ট কি। জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ যাদের মধ্যে আছে তাদের বিচ্ছিন্ন করতে পারবে না কেউ। বিএনপি তো শত শত গ্রুপে বিভক্ত, নিজেরা কামড়াকামড়ি করে 5 আগস্টের পর থেকে প্রায় 30 জন নিহত হয়েছে, হত্যা করেছে, আর বলে তারা ঐক্যবদ্ধ। আচ্ছা, জাতীয়তাবাদ জায়েজ না নাজায়েজ এই মাসালার সমাধান করতে পারবে এই পান্ডা নেতা? আমাদের ধর্ম আমরা পালন করব, কারো কথায় বিভ্রান্ত হব না, প্রলোভন এ পা দেব। বাবার এখন ধর্মীয় ওয়াজ করে, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না। আমাদের দেশের থেকে তাদের বিদেশিদের প্রতি দায়বদ্ধতা বেশি। আচ্ছা, এই কথাগুলো যে একেবারে হালকা হয়ে গেল না? জামাতের সমালোচনা করুন বা, এটা তো আমরাও করি, কিন্তু জামাত বিদেশিদের দালালি করে, এটা কোনো কথা? কোন বিদেশিদের দালালি? আপনি সৌদি আরবের কথা বললেও একটু মানা যেত, কিন্তু পাকিস্তানের কথা বলছেন, এটা আপনি বুঝেন না, জানেনই না কিছু। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এদেশে বাস করি, আমাদের কোনো প্রভু নেই। আর আপনাদের দল এখন ভারতের খপ্পরে পড়েছে, এটা আপনি জানেন না নাকি? জানলেও এটা বলবেন না, বা সে জানার মতো মেধা আছে কিনা কে জানে। নানান কথাবার্তা বলেছেন। যাই হোক দর্শক, জনগণ জবাব দিয়ে দিয়েছে। এই হচ্ছে বিএনপির অবস্থা। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম যে জামাতের সমালোচনা করাটা অন্যায় নয়, কিন্তু শাহবাগী আওয়ামী স্টাইলে সমালোচনা করা, যে জামাত পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করছে, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশে ধারণ করে না, এটা একেবারেই ফালতু, এটা নিষিদ্ধ। আওয়ামী লীগ যেরকম বর্তমানে জনগণ কর্তৃক নিষিদ্ধ, এই আওয়ামী বয়ানও নিষিদ্ধ। এই কাজ বিএনপির এই নেতা করছে, এই জন্য আমরা সত্য। আসসালামু আলাইকুম। সারা দেশে যে নৈরাজ্য চলছে, সারা দেশে মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব যে কথাগুলো বলেছেন, স্রেফ তামাশা মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছেন? তিনি বলছেন, গত 7-8 মাসে যতগুলো মব হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে। এখন থেকে যে যেখানে মব করবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে। দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পথের হোক না কেন, কেউ ছাড়া পাবে না। এবং কেউ মবের সৃষ্টি করলেও, মব জাস্টিসের ঘটনা ঘটছে এরকমটা জানতে পারলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হবে। আমাদের জায়গা থেকে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। এর ভিত্তিতে অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে যে কোনো জায়গায় যখনই যা ঘটবে তার
মোকাবেলা করা হবে। খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, এগুলো পুস্তকের কথা। বাস্তবে আমরা কি দেখছি? এই ধরনের হুঁশিয়ারি এর আগেও দেয়া হয়েছিল, কাজ তো হয়নি। আর তিনি যে বললেন যে গত 7-8 মাসে অর্থাৎ 5 আগস্টের পর থেকে তিনি উল্লেখ করেছেন বিষয়টি, 5 আগস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে তা সাধারণ মানুষ তো জানেই। আর মাহফুজ আলম বলেছেন যে সব কিছু রেকর্ড রয়েছে। তো রেকর্ড অনুযায়ী কী ব্যবস্থা নেবেন, কী ব্যবস্থা নিচ্ছেন? এসব ফাঁপা আওয়াজ দিয়ে মানুষকে কি আর এখন ঘুম পাড়ানিয়া গান গিয়ে শান্ত রাখা যায়? মবের সৃষ্টি করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, যেখানে সেখানে হামলা, বুলডোজার বাহিনীর দ্বারা সারা দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে, সব কিছুই তো রেকর্ডেড। তাদেরকে কি ধরা হবে? তিনি আবার এখানে একটু কিন্তু লাগিয়ে দিয়েছেন, এর আগে যে মবের ঘটনাগুলো ঘটেছে তা যদি সে সম্পর্কে কেউ যদি মামলা করে তাহলে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। মামলা করতে হবে কেন? আপনারা না বললেন যে সব কিছু রেকর্ডেড, সব কিছুর ভিডিও ফুটেজ আছে না? এবং আপনাদের সহযোদ্ধারাই, আপনাদের উপদেষ্টা পরিষদের সহকর্মীরাই, তারাই তো এই ধরনের মব ক্রিয়েট করার সাথে সাথে কোনো কোনো বিষয় বলেছে আসুন উৎসব করি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। এবং যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তার নেতারাও তো ফ্যাসিবাদের তীর্থভূমি আখ্যা দিয়েছে, যেখানে মবের সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তারা যা বলবে সব জায়েজ হবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তো বিশেষ কাউকে ছাড় দেবেন, বিশেষ কাউকে পৃষ্ঠপোষকতা করবেন, আর সাধারণ মানুষ আপনাদের এসব হুঁশিয়ারিতে কান দেবে, এটা মনে করা কি থাকতে পারে? মাহফুজ আলম বলেছেন যে এখন থেকে মব জাস্টিসের বিরুদ্ধে জিরো টলারেন্স। বলা ঠিক নয়, আশঙ্কা থেকে বলছি, এবং সেই জায়গা থেকে নিশ্চিত করেই বলছি এ ধরনের মব আরও সৃষ্টি হবে, যার যা ইচ্ছা তাই করবে। এসব ফাঁপা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমাদের আর এক মহান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মন্তব্য করলেন যে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করবে সরকার, এবং বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। এগুলো মুখস্থ কথা। এর আগে তিনি গভীর রাতে সংবাদ সম্মেলন করেছেন না? সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, বাসে বাসে ধর্ষণ থেমেছে, তখন তো অপারেশন ডেভিল হান্ট শুরু করলেন। সেই অপারেশন ডেভিল হান্টে কতগুলো শয়তান ধরা পড়েছে, এবং যেসব শয়তান তাদের বক্তব্য অনুযায়ী যারা ধরা পড়েছেন বা আটক করেছেন তারা সবই তো সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। এইভাবে তো আর আইনে শাসন প্রতিষ্ঠা করা যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হিজবুত তাহরীর বিষয়ে তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। কি ধরনের ক্রেডিট? তিনি বলছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা বাইতুল মোকাররম এলাকায় একটি মিছিল বের করে, পরে পুলিশের বাধার মুখে সেটি পণ্ড হয়ে যায় ও তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সরকার এ বিষয়ে এখানেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। তৎপর যে কতটা তা তো আমরা দেখেছি, এবং এটি তো এখন সবার মুখে মুখে। হিজবুত তাহরীর ওই দিনের কর্মসূচিতে, শুক্রবারের কর্মসূচিতে পুলিশের যে প্রতিরোধ, পুলিশের যে অ্যাকশন, অনেকে তো বলছেন এগুলো স্রেফ পশ্চিমা দুনিয়াকে দেখাতে এটুকু করা হয়েছে, শো অফ করা হয়েছে। নইলে কেন তাদের ঘোষিত কর্মসূচিকে প্রতিহত করার জন্য আগে থেকেই কোনো ব্যবস্থা নেওয়া হলো না? সর্বসাকুল্যে যে কয়জনকে ধরা হয়েছে, 36 জনকে, হাজার হাজার মানুষের মধ্যে,
এটা যে মানে কত বড় একটা নাটক তা তো মানুষ এখন নিজেই বুঝতে পারছে। মৌলবাদী শক্তির উত্থান, সাম্প্রদায়িক শক্তির আস্ফলন, এগুলো তো ঘটেই চলেছে। এবং সেখান থেকে তো মানুষ উচ্চারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দিতে, বা ধর্ম নিরপেক্ষতাকে তো সংবিধানেই রাখা হয়নি। সেখানে মৌলবাদী গোষ্ঠীর আস্ফলন, সাম্প্রদায়িক শক্তির উত্থান, এগুলো ঘটবে না তো অন্য কিছু হবে? আপনাদের এইসব হুঙ্কারে, হুঁশিয়ারিতে কেউ যে কর্ণপাত করবে না সেটা আপনারা নিজেরাও জানেন। এসব ফাঁপা আওয়াজ দিয়ে মানুষকে বুঝ দেয়া সেই সময় এখন আর নেই। শেখ হাসিনা সরকারও অনেক কিছুতে অনেক ধরনের বুঝ দিয়েছিল, মানুষ রুখে দাঁড়িয়েছে তো এক সময়, একটা পর্যায়ে এসে। সেই জায়গা থেকেই এটুকু শিক্ষা কি কেউ নেবে না যে এইগুলো করে কেউ পার পেতে পারে না? এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন অপারেশন ডেভিল হান্ট শুরু করার সময় বা তার আগের রাতে, গভীর রাতে তিনি যে নাটকটি করলেন যে নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ধরনের শব্দ সেদিন উচ্চারণ করেছিলেন, কাজের কাজ তো কিছু হয়নি। এবং যেই মুহূর্তে ধর্ষণের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছেন, ঠিক সেদিনও আমরা বিভিন্ন জায়গা থেকে ধর্ষণের খবর পেলাম। কোথাও বন্ধুর সাথে ঘুরতে গেছে, বন্ধুর সামনে মেয়েকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। স্বামী স্ত্রী ঘুরতে গেছে, তাদের কাবিননামা দেখতে চাওয়া হয়। এই হচ্ছে এখন দেশের পরিস্থিতি। আর সেই জায়গায় এসে হালকা কয়েকটি গরম গরম কথা বলবেন আর সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জায়গায় চলে আসবে, সেটা আশা করা তো বোকামি। এবং আমাদের প্রধান উপদেষ্টা, তার দৃষ্টিতে তো অপরাধের মাত্রা বাড়েনি। আন্তর্জাতিক সব গণমাধ্যমকে তিনি এই সব বয়ান দিয়ে বেড়ান যে অপরাধের মাত্রা বাড়েনি। তাহলে তার এত হইচইয়ের কোনো কারণ নেই, তাই না? অপরাধের মাত্রা যদি নাই বেড়ে থাকে, আপনারা আগে নিজেরা সিদ্ধান্ত নেন যে কোন জায়গায় আপনারা যেতে চান, কোন ধরনের কথা আপনারা উল্লেখ করতে চান জাতির সামনে, কি উপস্থাপন করতে চান, নিজেরা সিদ্ধান্ত নিন, তারপরে মানুষকে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের ফুল ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি ছিল। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশকে এবং বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু অলরেডি কথা বলছেন ভারতের, মানে ইন্ডিয়ার সেনাবাহিনী বা সেনাপ্রধান, যা বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিশাল ব্যাপকভাবে ভাইরাল। আপনারা কিন্তু আজকের ভিডিও দেখে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং বুঝতে পারছেন যে ইন্ডিয়ার সেনাপ্রধান এবং সেনাবাহিনী বাংলাদেশকে নিয়ে কি বলছে। যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। আপনারা আজকের ভিডিও নিয়ে কি মন্তব্য করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর, প্রতি ঘন্টার খবর ঘন্টায় পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।